স্বাগত ডিবিসি সংবাদে। তাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। নানা কর্মসূচিতে রংপুরে স্মরণ করা হচ্ছে 16 জুলাইয়ের শহীদ আবু সাইদকে। সকাল 7:30টায় শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষার্থীদের কালো ব্যাচ ধারণ, সাইদ চত্বর ঘোষণা, স্মৃতিস্তম্ভ স্থাপন, দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা আনুষ্ঠানিকতায় রয়েছে দিনভর। ঠিক 1 বছর আগে আবু সাইদ যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল মানে স্বৈরাচারের বিরুদ্ধে, সে আত্মঘাতী আমরা মনে রেখেছি ইনশাল্লাহ, এবং আমরা এই জাতি সারা জীবন মনে রাখবে। উনি সারা বিশ্বের কাছে শহীদ আবু সাইদ একটি আইকন হিসেবে আছে। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাইদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এটা আগে যেরকম ছিল আরও এখন অনেক গুণ বেড়ে গেছে। বিকজ তার যে অবদান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে, এই অবদান বাংলাদেশ তথা বিশ্বের সবাই দেখেছে। রংপুরে আবু সাইদের মৃত্যুবার্ষিকী ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আজ দিনব্যাপী কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, আজকে প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল 7:30টায় কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষ আবু সাইদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই কিন্তু দিনের শুরুটা হয়েছিল। সকালেই সেখানে আবু সাইদের কবরের পাশে প্রশাসন এবং সাধারণ মানুষজন তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সেখানে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পরপরই কিন্তু সেখান থেকে প্রশাসনের কর্তারা এবং সাধারণ শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে আসছেন। কিছুক্ষণ পরেই আবু সাইদকে যে গেটে পুলিশ বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে, ঠিক সেই গেটের সামনেই একটি স্মৃতিস্তম্ভ, সেটি তারা তৈরির জন্য যে প্রস্তুতি, সেটি আসলে প্রস্তুতি চলছে। এবং পাশেই আবু সাইদের স্মরণে একটি জাদুঘর নির্মাণের আজকে স্মৃতিফলক, সেটি উন্মোচিত হবে, সেটির প্রস্তুতি চলছে। একটু পরেই কালো ব্যাজ ধারণ রয়েছে, তারপরেই কিন্তু শোক র্যালি রয়েছে। আমরা একটু কথা বলতে চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকাত আলীর সাথে। একটু জানতে চাই দিনব্যাপী কী কী আনুষ্ঠানিকতা এবং আয়োজন আজকে আপনাদের রয়েছে। ধন্যবাদ। আজকে প্রথমে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের শহীদ আবু সাইদের কবর জিয়ারত, দোয়া মাহফিল করে আমরা আসলাম। এখন আমাদের মাননীয় উপদেষ্টা, এখন আমাদের শোক র্যালি হবে। 22টি ডিপার্টমেন্টের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সহ আমরা শোক র্যালি করব। তারপরে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় আসবেন, শহীদ আবু সাইদের বাবা। তার মাধ্যমে আমরা 3টি উদ্বোধনী আছে। একটা হচ্ছে শহীদ আবু সাইদ স্মরণে স্মৃতিস্তম্ভ, যেটা আমাদের শহীদ আবু সাইদ চত্বর বা পার্কের মোড়ে সেটা ফলক উন্মোচন করা হবে। আমরা যেখানে দাঁড়িয়েছি আজকেই সারা রাত কাজ করে আমরা সেটা স্ট্রিট স্টাম্প, মেমোরি স্ট্রিট স্টাম্প, যেটা আজকে আমরা রাত থেকে কাজ করে সেটাও আমরা ফলক উন্মোচন করব। পাশাপাশি শহীদ আবু সাইদের যে গেট আছে, গেটটা এবং একটা মিউজিয়াম হবে, এটার আমরা মোড়ক উন্মোচন করব। আশা করি এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আমরা যখন থাকবো না, আবু সাইদের স্মৃতি, আবু সাইদের যে অবদান জুলাই বিপ্লবের, সেটা অম্লান হয়ে থাকবে জাতির নিকট, ভবিষ্যৎ প্রজন্মের নিকট। সঙ্গীত আমরা শুনছিলাম আসলে সুনন্দা, যে বিষয়টি এখানে বলা হচ্ছে, প্রতিবাদের যে মূর্ত প্রতীক হয়ে আবু সাইদ যে আদর্শ শিখিয়ে গেছেন প্রজন্মকে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মের প্রতিনিধির মধ্যে তার এই প্রতিবাদ, তার এই আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এবং একই সাথে আমি বলতে চাই, আজকের এই প্রথম শাহাদাত বার্ষিকীতে অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা এই শাহাদাত বার্ষিকীর আনুষ্ঠানিকতায় যোগ দিবেন। এখানে আসবেন মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছে ফারুকী আজম, বীর প্রতীক, শিক্ষা উপদেষ্টা তিনি আসবেন, এবং একই সাথে আইন বিচার সংসদীয় মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, এই 4 জন উপদেষ্টা আজকের সারাদিনের কর্মসূচিতে যোগ দিবে। বেলা 3টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বেলা 5:30টায় বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে আজকের এই আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে আবু সাইদ যে ন্যায়ের সৈনিক হিসেবে, যে মূর্ত প্রতীক হিসেবে বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে আইকনিক হয়ে আছেন, জুলাই যোদ্ধাদের কাছে যে আইকনিক হয়ে আছেন, সেই আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য জুলাই যোদ্ধারাও পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। সুনন্দা। মাজেদ, ধন্যবাদ।
জুলাই 2024 গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করতে কাল রাত্রি পালন করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে মঙ্গলবার রাত 11:30টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জমায়েত হয়ে ছাত্রলীগের ভয়াবহ হামলার স্মৃতিচারণ করেন শিক্ষার্থীরা। এরপর জুলাইয়ে জাহাঙ্গীরনগরের প্রতিরোধ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। রাত 12:01 ব্ল্যাকআউট কর্মসূচি শেষে আলোর শিখা জ্বালানো হয়। জুলাই আন্দোলনে জীবন দেয়া শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ দিবস উপলক্ষে বাণীতে তিনি বলেন, 16 জুলাই 2024 গণ অভ্যুত্থানের এক সব অবিস্মরণীয় দিন। যাদের আত্মত্যাগ আন্দোলনকে তীব্র করেছিল তাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের অবদানকে সমুন্নত রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। জুলাই শহীদরা বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছিল জানিয়ে প্রধান উপদেষ্টা তার বাণীতে জানান, এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান উপদেষ্টা তার বাণীতে অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নিয়ে আজ গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। আর এই আয়োজনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন। নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা। সাদা পোশাকে থাকছে গোয়েন্দা বিভাগের সদস্যরা। সকালে গোপালগঞ্জ পৌরসভার উন্মুক্ত মঞ্চে পথসভা হওয়ার কথা রয়েছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে চলছে ধরপাকড়। গ্রেফতারে আতঙ্ক গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কয়েকজন নেতাকর্মী। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এ তথ্য জানিয়ে প্রবাসী ও কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এতে কমবে কর্মীদের ভোগান্তি। মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। তিনি আরও জানান, মালয়েশিয়ায় বিশ্বের 15টি দেশ থেকে কর্মী নেয়, কিন্তু শুধু বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিত দেশটি। তবে গেল মে মাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরিপ্রেক্ষিতে এবার বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা দেওয়ার ঘোষণা দিল কুয়ালালামপুর। পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি ফেনীর বন্যা দুর্গতদের। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে বেঁচে থাকার নতুন যুদ্ধে নেমেছেন তারা। এদিকে নোয়াখালীতে এখনও 50,000-এর বেশি মানুষ পানিবন্দী। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। মৎস্য, প্রাণী সম্পদ, কৃষি এবং সড়ক অবকাঠামোর খাতে বিভিন্ন দপ্তরের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে অন্তত কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য। এদিকে নোয়াখালীর 5 উপজেলার নিম্নাঞ্চলে এখনও প্রায় 52,000 মানুষ পানিবন্দী। ভেঙে গেছে মানুষের ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,000 হেক্টর জমির আউশ, আমন, ধান সহ নানা রকম সবজির। ভেসে গেছে 13,000 মৎস্য খামার। ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন যুদ্ধের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভুইয়া। তাহের, বন্যা পরিস্থিতির পরবর্তী কিভাবে মোকাবেলা করছে ফেনীবাসী আর ক্ষতিগ্রস্তরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সুনন্দা, যে ফেনীতে 2024-এর পর 24-এ একটা ভয়াবহ বন্যা হয়েছিল, তার 1 বছর না পেরোতে আবার ফেনীবাসী বন্যার কবলে পড়ল। এই মাসের 8 জুলাই থেকে এখানে ভারী বর্ষণ এবং উজানের থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর প্রায় 4টি উপজেলা প্লাবিত হয়েছে। প্রথমে পানি পরশুরাম এবং কুমড়ারি দিয়ে সেখানে প্রায় হু করে পানি ঢুকে প্রায় 34টা ভাঙ্গন দিয়ে এই 2 উপজেলা প্লাবিত হওয়ার পর বিশেষ পরে সোনাগাজী এবং ছাগলাইয়া এবং ফেনী সদরও প্লাবিত হয়। তো এই ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে অপূরণীয়। এখানকার মানুষের জনজীবনে যে দুর্ভোগ নেমে এসেছে তা বলার অপেক্ষা রাখে না। এখানে সড়কের যে ক্ষয়ক্ষতি হয়েছে, মৎস্যের ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষিতে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি বাড়িরও মানুষের ঘরবাড়ি ভেঙেছে। তো আমরা যতটুকু জেনেছি যে সড়কে 301 কিলোমিটার সড়কে প্রায় 90 কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা সড়ক বিভাগ জানিয়েছেন। পাশাপাশি মৎস্যতেও প্রায় 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। কৃষি অধিদপ্তর জানিয়েছেন এখানে ফেনীতে প্রায় 5,500 হেক্টর
জমির ফসল নষ্ট হয়েছে, এর মধ্যে সবজি রয়েছে, বীজতলা কেনারাশি, প্রাণী সম্পদ বিভাগেরও এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এখানকার মানুষ জীবন যুদ্ধে তাদের ভাড়াঘর মেরামত থেকে শুরু করে জীবন যুদ্ধে তারা সামিল হয়েছে। তো পূর্ণাঙ্গ চিত্র আমরা জানতে পারবো আরও 2-1 দিন পরে যে ক্ষয়ক্ষতির হিসেবটাই। তবে মানুষের জীবনের দুর্ভোগ এখনও কমেনি। আবু তাহের, ধন্যবাদ। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখা সুসজ্জিত আধুনিক ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস হিসেবে তার অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছে সুনামের সাথে। 1993 সালে ইংরেজি শাখার উদ্বোধনের পর থেকে ঈর্ষণীয় সাফল্য এনে দিচ্ছে স্কুলটি। এর ফলে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। করোনা পরবর্তী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্যের সাথে একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা পরিষদের প্রচেষ্টায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালিত হয়ে আসছে। স্কুলটির ইংরেজি শাখা দিনে দিনে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ঈর্ষণীয় ফলাফল বয়ে আনছে। স্কুলটির পাশের গড় হার 99%। শিক্ষকদেরকে আরও দক্ষ করে গড়ে তোলার জন্য এবং সময়ের সাথে সাথে সমৃদ্ধ করতে প্রতিনিয়ত চলতে থাকে অনলাইন ও অফলাইন ট্রেনিং। আমরা চাই যে আমাদের স্কুলটা আন্তর্জাতিক মানের একটা স্কুল হবে, যেটা জেদ্দার প্যারেন্টসরা বা আমাদের কমিউনিটি যেন গর্বিত হয়। ভালো টিচার নিয়োগ দিয়ে যেন স্কুলের লেখাপড়ার মানটা আরও উপরে হয়, এটা আমাদের চাই। স্কুলটিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত খেলাধুলার সরঞ্জাম ও আকর্ষণীয় খেলার মাঠ, যা শিশুদের শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গত কয়েক বছর স্কুলটি সৌদি সরকারের নীতিমালা মেনে সংগ্রহ করেছে লাইসেন্স। অবকাঠামো উন্নয়ন হয়েছে দৃশ্যমান। বর্তমানে ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি অক্সফোর্ড এডেক্সেল কারিকুলামও চালু রয়েছে। বিগত দিনে যারা কমিটিতে ছিলেন, যারা তাদের হাতে স্কুলের উন্নয়নমূলক অনেক কাজ, একাডেমিক বা এডুকেশন অফ ডেভেলপ অনেক ভালো ভালো কাজ হয়েছে। তার ভিতরে সবচেয়ে বেশি ভালো কাজ হয়েছে এই কমিটি আসার পরে আমরা ফরেনার স্টুডেন্ট পেয়েছি প্রায় 200-র অধিক। আমরা ওইভাবে চাই, এসএমসি চাই, যাদের মধ্যে জবাবদিহিতা থাকবে, তারপরে আন্তরিকতা থাকবে, সুন্দরভাবে গার্ডিয়ানদের সাথে পরামর্শ করে যা কিছু করার করবে। স্কুলটি আইডিপি এর সাথে যুক্ত থাকায় এর ছাত্রছাত্রীরা স্কুল ক্যাম্পাসেই IELTS এক্সাম দিতে পারে। শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান সাফল্য খুব সহজেই নতুন বাংলাদেশি শিক্ষার্থীর পাশাপাশি ভিনদেশি শিক্ষার্থীদেরকেও আকৃষ্ট করছে। ফলে বাংলাদেশিদের পাশাপাশি আনুমানিক 200 জন ভিনদেশি শিক্ষার্থী বর্তমানে স্কুলে অধ্যয়ন করছে। প্রবাসী অভিভাবক মহলের প্রত্যাশা, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে বাংলাদেশি ছাত্রছাত্রীদের পাশাপাশি ভিনদেশি ছাত্রছাত্রীদেরকে নিয়ে আবারও স্কুল ক্যাম্পাসটি মুখরিত হয়ে উঠবে প্রাণের উচ্ছ্বাসে। নিজস্ব জায়গা কিনে একটা স্কুল যেন করতে পারি, সেই সহযোগিতা আমরা অবশ্য আগামী বাংলাদেশে যে সরকারে আসবে ওনাদের কাছে আমরা সহযোগিতা চাইব, ওনারা অবশ্যই সহযোগিতা করবে। অতি সম্প্রতি স্থায়ীভাবে লেভেল পর্যন্ত অনুমোদিত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।